আগের কয়েকটা ভিডিওতে আমরা রিফ্লেকশন বা প্রতিফলন নিয়ে কথা বলেছি। প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি একটা পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসে, আর পৃষ্ঠটা যদি মসৃণ হয় তবে আপতন কোণ সমান হয় প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান হয়, আমরা এটা আগেই দেখেছি। আর এই দুইটা কোণ অভিলম্বের সাপেক্ষে পরিমাপ করা হয়। এখানকার এই কোণ সমান হবে এখানকার এই কোণ। আগের কয়েকটা ভিডিওতে আমরা এসব শিখেছি। এই ভিডিওতে আমরা দেখব যে আলো যখন পৃষ্ঠ হতে ফিরে না এসে অন্য একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে শুরু করে তখন কি ঘটে। এক্ষেত্রে আমরা রিফ্র্যাকশন বা প্রতিসরণ নিয়ে কাজ করব। রিফ্র্যাকশন বা বাংলায় প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রেও আলো দুইটা মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে। আমি এবার প্রথমে অভিলম্ব এঁকে নিই। আমি এবার নিচ পর্যন্ত অভিলম্ব টানলাম। ধরে নিচ্ছি একটা আলোক রশ্মি এই বিভেদ তলে এসে পড়ছে। আপতিত রশ্মিটা থিটা ওয়ান কোণে এভাবে আসছে। এক্ষেত্রে কি ঘটবে? ধরে নিচ্ছি উপরের মাধ্যমটা হলো ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম। ভ্যাকুয়ামে আলোর দ্রুতি সবচেয়ে বেশি। ভ্যাকুয়ামের মধ্যে বায়ু নেই, পানি নেই, কোনো কিছুই নেই, তাই এখানে আলোর দ্রুতি সবচেয়ে বেশি। আমরা ধরে নিচ্ছি এখানকার এই মাধ্যমটা হলো পানি, এটা হলো পানি, এখানকার সবটাই শুধু পানি, আর উপরে এখানে সর্বত্রই ভ্যাকুয়াম। এক্ষেত্রে কি ঘটবে? আসলে এটা একটা অবাস্তব অবস্থা। আমরা জাস্ট ধরে নিচ্ছি যে ভ্যাকুয়ামের নিচ দিয়ে পানি যাচ্ছে। আমরা এই ধরনের ঘটনা সাধারণত প্রকৃতিতে দেখি না। একটু চিন্তা করলেই বুঝবেন পানির উপর কোনো চাপ না থাকলে এটা বাষ্পীভূত হবে। তবে যুক্তির খাতিরে আমরা এটা ধরে নিচ্ছি যে এখানে এটা এমন একটা মাধ্যম যেখানে আলোর গতি কম। এখানে যা ঘটবে তা হলো এই রশ্মিটা তার দিক পরিবর্তন করবে। এই রশ্মিটা এদিক বরাবর না চলে বরং কিছুটা বেঁকে যাবে। রশ্মিটা একটু বেঁকে যাবে, এদিক বরাবর যাবে, এটা এভাবে যাবে। আর এখানকার এই কোণটা যেটা হলো θ2, সেটাকে বলা হয় প্রতিসরণ কোণ বা রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। এটাকে অ্যাঙ্গেল অব রিফ্র্যাকশনও বলা হয়। এখানকার কোণটা হলো আপতন কোণ আর এটা হলো প্রতিসরণ কোণ নিচেরটা, এবং এগুলো মাপা হচ্ছে অভিলম্বের সাপেক্ষে। এই দুইটা কোণ কিভাবে সম্পর্কিত বা এরা কিভাবে এই দুইটা মাধ্যমে আলোর বেগের সাথে সম্পর্কিত তার সমীকরণ আছে। আর আপনি মনে রাখবেন যে আপনি কখনো পানির উপর ভ্যাকুয়াম পেতে পারেন না, কারণ এর উপর কোনো চাপ না থাকলে পানি বাষ্পীভূত হবেই। বিভিন্ন মাধ্যমে আলোর বেগের সাপেক্ষে এই কোণগুলো বের করার ম্যাথে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে চাই যে কেন আলোক রশ্মি বেঁকে যাবে। আলোক কিভাবে কাজ করে সেটা আমি এখানে বলছি না। এটা আসলে দৃষ্টিগ্রাহ্য বৈশিষ্ট্যের চেয়েও বেশি কিছু। আমরা যখন আলোর উপর আরও ভিডিও বানাবো তখন আপনার কাছে এটা বেশ কনফিউজিং মনে হবে যে কখনো আপনি এটাকে রশ্মি হিসাবে চিন্তা করছেন, কখনো করছেন তরঙ্গ হিসাবে, আবার কখনো চিন্তা করছেন ফোটন হিসাবে। কিন্তু আপনি যখন প্রতিসরণ নিয়ে চিন্তা করবেন, আমি এটাকে আসলে কোনো ধরনের যানবাহন হিসাবে চিন্তা করতে চাই। আমি অনুমান করে নিচ্ছি যে আমার একটা কার আছে, আমি একটা কার বা গাড়ি আঁকছি। আমরা গাড়ির উপরের অংশটা দেখছি, এখানে যাত্রী বসে আর চারটা চাকা আছে। উপর থেকে এরকম দেখছি, ধরলাম যে এটা একটা রাস্তা দিয়ে চলছে। গাড়ির চাকা রাস্তার উপর দিয়ে এমনভাবে যাচ্ছে যে এটা খুব এফিশিয়েন্টলি চলতে পারছে। এটা একটা সীমার কাছাকাছি চলে এসেছে যেখানে রাস্তা শেষ হয়ে গেছে। এরপর গাড়িটাকে কাদার উপর দিয়ে চলতে হবে। এটা এখানে কাদার উপর দিয়ে চলবে। কাদার উপর গাড়ির চাকার ট্র্যাকশন ভালো হবে না, তাই গাড়িটা খুব দ্রুত চলতে পারবে না। এক্ষেত্রে কি ঘটবে? ধরে নিচ্ছি যে গাড়িটার স্টিয়ারিং হুইল ঘোরানো হচ্ছে না, কারটা সোজা এদিকে যাবে। গাড়ির কোন চাকাটা প্রথমে কাদায় পৌঁছাবে? এখানকার এই চাকাটা প্রথমে কাদায় পৌঁছাবে। তাহলে কি ঘটবে? কিছু সময় পর গাড়িটা এখানে আসবে। গাড়ির এই চাকাগুলো এখনও রাস্তার উপরে আছে, এই চাকাটা কাদায়, আর এই চাকাটা কাদার একদম কাছে আছে। এখন এই অবস্থায় গাড়িটা কি করবে? আমরা ধরে নিচ্ছি যে এই সিমুলেশনটা করার পুরো সময়ই ইঞ্জিন একইভাবে চলছে এবং চাকাগুলো একই দ্রুতিতে ঘুরছে। এরপর হঠাৎ করে যখনই এই চাকাটা কাদায় উঠে গেল তখনই এর দ্রুতি কমে যাবে, এই চাকার গতি কমে যাবে। কিন্তু এই চাকা দুটো এখনও রাস্তায় আছে, এগুলো এখনও দ্রুত গতিতে ঘুরবে। তাহলে গাড়ির ডান পাশটা দ্রুত গতিতে চলবে বাম পাশের তুলনায়। তাহলে কি ঘটবে? আপনি সবসময় দেখেন যে আপনার ডান পাশে যদি বাম পাশের চেয়ে দ্রুত গতিতে চলে আপনি ঘুরতে শুরু করবেন। এই গাড়ির ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, গাড়িটা ঘুরতে শুরু করবে, গাড়িটা একই দিকে ঘুরবে। গাড়িটা যখন কাদায় উঠে যাবে
তখন গাড়ির দিক থেকে দেখলে গাড়িটা ডান দিকে ঘুরে যাবে। তাহলে গাড়িটা এবার এই দিকে যেতে থাকবে, এই সীমাতে আসলেই গাড়িটা ঘুরে যাবে। এখন আলোর অবশ্যই চাকা নেই আর আলো কাদার মধ্য দিয়েও যাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে বিষয়টা একই রকম। যখন আমি দ্রুতগতির মাধ্যম থেকে অল্প গতির মাধ্যমে যাচ্ছি তখন আপনি ধরে নিতে পারেন যে আলোর চাকাগুলো যেগুলো অভিলম্বের দিকে আছে সেগুলো প্রথমে বিভেদ তলে আঘাত করছে, আর এর বেগ কমে যাওয়ার কারণে আলো ডান দিকে বেঁকে যাচ্ছে। এখন আপনি বিপরীত দিকের কথা চিন্তা করেন, আলো যদি এবার অল্প গতির মাধ্যম হতে আসে, এভাবে অনুমান করুন আলো এবার অল্প গতির মাধ্যম হতে বিভেদ তলে গিয়ে পড়ছে। আর আমরা যদি গাড়ির মতো করে বিষয়টা চিন্তা করি, তবে এক্ষেত্রে গাড়ির বাম পাশটা ধরে নিচ্ছি গাড়িটা এখানে আছে, তাহলে গাড়ির বাম পাশটা প্রথমে বের হয়ে আসবে। এবার গাড়িটা দ্রুত গতিতে চলবে, তাই গাড়িটা এবার ডান দিকে কিছুটা ঘুরে যাবে, অনেকটা এরকমভাবে। আশা করি আলো কোন দিকে বেঁকে যাচ্ছে এটা কিভাবে বের করবেন সে সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন। পরের লেভেলে স্নেলের সূত্র নামে একটা সূত্র আছে, স্নেলস ল বা স্নেলের সূত্র, স্নেলস ল। এই সূত্র আসলে যা বলছে তার পুরোটাই কোণ সম্পর্কিত। আমি এটা এখানে লিখছি, ধরি এই মাধ্যমে বেগ হলো বেগ 2 বা v2, আর উপরের মাধ্যমে বেগ হলো v1। আমি আরেকটা ছবি আঁকবো, আমি এটা মুছে দেব। আমি আসলে এই ভ্যাকুয়াম আর পানির বিভেদতলের বিষয়টা ঠিক পছন্দ করতে পারছি না, কারণ এটা খুব একটা অস্বাভাবিক লাগছে। প্রকৃতিতে এমনটা ঘটে না, এটা ভ্যাকুয়াম আর কাঁচ হতে পারে, এটা কিন্তু বাস্তবে আছে। ধরে নেই যে আমরা এটা করছি, এটা পানি নয়, এটা কাঁচ, এটা কাঁচ। আমি বরং এটা আবার আঁকি, আমি এবার কোণগুলো বড় করে আঁকবো। আমি আগে অভিলম্ব এঁকে নিই। এবার আপতিত রশ্মিটা এভাবে আসছে, আপতিত রশ্মিটা আসছে ভ্যাকুয়ামের মধ্য দিয়ে। এখানে রশ্মিটার গতি v1। ভ্যাকুয়ামের ক্ষেত্রে এটা আলোর দ্রুতিতে চলবে। ভ্যাকুয়ামে আলোর দ্রুতি হলো c, যার মান 300,000 কিলোমিটার পার সেকেন্ড অথবা 300 মিলিয়ন মিটার পার সেকেন্ড। আমি জিনিসটা লিখি, c হলো ভ্যাকুয়ামে আলোর বেগ, এটা সমান 300,000। আসলে এটা পুরোপুরি 300 নয়, তবে আমি মোটামুটি একটা নাম্বার লিখছি, অ্যাপ্রক্সিমেটলি 300 মিলিয়ন পার সেকেন্ড। এটা হলো ভ্যাকুয়ামে আলোর বেগ, এটা ভ্যাকুয়ামে আলোর বেগ। ভ্যাকুয়াম বলতে আপনার কার্পেট পরিষ্কার করার মেশিনটাকে আমি বোঝাচ্ছি না, আমি শূন্যে এমন একটা জায়গার কথা বলছি যেখানে কিছুই নেই, যে জায়গায় কোনো বায়ু বা গ্যাস বা কোনো অণু কোনো কিছুই নেই, সেই জায়গাটাই হলো ভ্যাকুয়াম। সেখানে আলো এই গতিতে চলে, এই মাধ্যমে রশ্মিটা অনেক দ্রুত গতিতে চলে। এই ব্যাপারটা কিন্তু যে কোনো দুটো মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। ধরে নিচ্ছি রশ্মিটা এরপর কাচের মধ্যে দিয়ে যাবে, কাচের মধ্যে এর গতি কম হবে। আর উদাহরণস্বরূপ আমরা জানি যে গাড়ির এই পাশটা প্রথমে অল্প গতির মাধ্যমে প্রবেশ করবে আর ডান দিকে বেঁকে যাবে, রশ্মিটা এই মাধ্যমে তাহলে এভাবে যাবে। এখানে বেগ হলো v2। আপনারা যদি এটাকে একটা ভেক্টর হিসাবে দেখতে চান তবে এই ভেক্টরটা ছোট করে আঁকা উচিত। v2 হবে এরকম, আর আপতন কোণ হলো θ1 এবং প্রতিসরণ কোণ হলো θ2। আর স্নেলস ল বা স্নেলের সূত্র আমাদের বলে যে v2 আর সাইন সোকাটোয়া এর কথা মনে রাখবেন, এটা ত্রিকোণমিতির বেসিক ফাংশন। v2 আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সমান হবে, এটা সমান হবে v1 আর আপতন কোণের সাইনের অনুপাত, সাইন অফ θ1। এটা এখন কনফিউজিং মনে হতে পারে, আমরা পরের কয়েকটা ভিডিওতে এটা ব্যবহার করব, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাই যে স্নেলের সূত্রকে আপনি আরও অনেকভাবে দেখতে পারেন। আপনি ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন বা প্রতিসরাঙ্ক ধারণাটার সাথে পরিচিত হয়ে থাকতে পারেন। আমি এটা লিখছি, ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন বা রিফ্র্যাকশন ইন্ডেক্স, বাংলা একে বলে প্রতিসরাঙ্ক। এটাকে কোনো একটা মাধ্যমের উপাদানের জন্য সংজ্ঞায়িত করা হয়, যেমন ভ্যাকুয়ামের প্রতিসরাঙ্ক বা বায়ুর বা পানির প্রতিসরাঙ্ক। এটাকে সাধারণত n দিয়ে প্রকাশ করা হয়, আর এটাকে এভাবে সংজ্ঞায়িত করা হয় যে এটা সমান ভ্যাকুয়ামে আলোর বেগ, যেটা হলো c ডিভাইডেড বাই সেই মাধ্যমে আলোর বেগ, এটা হলো সেই মাধ্যমে বেগ। তাহলে এখানকার এই উদাহরণে আমরা এটাকে সাজিয়ে প্রতিসরাঙ্কের মাধ্যমে লিখতে পারি। এটা করা যাক। স্নেলের সূত্রকে অনেক সময় এভাবে লেখা হয়, আমি এখান থেকে v এর মান বের করতে পারি। আমি এভাবে লিখি, যদি n সমান c বাই v হয় তবে v সমান হলো c ডিভাইডেড বাই n।
আমি এই সমীকরণের উভয় পক্ষকে v দিয়ে গুণ করেছি। তাহলে মাঝখানের স্টেপটা হলো উভয় পক্ষকে v দিয়ে গুণ করা। আপনি পান v গুণ n সমান হলো c। এর উভয় পক্ষকে n দিয়ে ভাগ করলে পাবেন v সমান c বাই n। তাহলে আমি এই স্ট্যান্ডার্ড সূত্রটাকে ভিন্নভাবে আবার এভাবে লিখতে পারি। এখানে আমি v2 এর বদলে অন্য কিছু বসাতে পারি। আমি v2 না লিখে লিখতে পারি আলোর দ্রুতি ডিভাইডেড বাই এই মাধ্যমের উপাদানের প্রতিসরাঙ্ক, এটাকে বলছি n2। এখানকার উপাদানটা হলো ম্যাটেরিয়াল 2, এটা আর v2 একই জিনিস, ডিভাইডেড বাই সাইন অফ থিটা 2। এটা সমান হবে v1 হলো c ডিভাইডেড বাই n1 ডিভাইডেড বাই সাইন অফ থিটা 1। আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে পারি। আমরা এই সমীকরণের উভয় পক্ষকে আমরা কয়েকটা জিনিস করি। আমরা এখানে সবচেয়ে সহজ যেটা করতে পারি তা হলো এই সমীকরণের উভয় পক্ষকে লব ও হরকে উল্টে দিতে পারি। এটা করলে আমরা পাবো সাইন অফ থিটা 2 ডিভাইডেড বাই c বাই n2। এটা সমান হলো সাইন অফ থিটা 1 ডিভাইডেড বাই c বাই n1। এবার এটার বাম পক্ষের লব ও হরকে n2 দিয়ে গুণ করছি। তাহলে আমরা n2 বাই n2 গুণ করলাম, এতে মানের কোনো পরিবর্তন হলো না কারণ এর মান হলো 1। এখন এটা আর এটা বাদ হয়ে যাবে। এখানেও একই কাজ করব, লব ও হরকে n1 দিয়ে গুণ করব, n1 বাই n1। তাহলে এটা আর এটা বাদ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি n2 সাইন অফ থিটা 2 বাই c সমান হলো n1 সাইন অফ থিটা 1 বাই c। এখন এই সমীকরণের উভয় পক্ষকে c দিয়ে গুণ করলে আমরা স্নেলের সূত্রের এরকম রূপ পাই, যেটা কোনো কোনো বইতে আপনি দেখবেন। এটা হলো অল্প গতির মাধ্যমের বা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণ প্রতিসরণ কোণের সাইন সমান হলো প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণ আপতন কোণের সাইন। তাহলে এটা হলো স্নেলের সূত্রের আরেকটা রূপ। আমি এটা কপি করে পেস্ট করব। আমার মনে হচ্ছে এটা আপনাদের কাছে কনফিউজিং মনে হতে পারে, বিশেষ করে আপনারা যারা এটা প্রথম দেখছেন। আমি এটা পরের কয়েকটা ভিডিওতে প্রয়োগ করব। আমি এটা নিশ্চিত করতে চাই যে আপনারা এটা স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারছেন। এগুলো আসলে স্নেলের সূত্রের দুইটা ভিন্ন রূপ। একটা সরাসরি বেগের সাথে জড়িত, এটা হলো বেগ আর প্রতিসরণ কোণের অনুপাত। আর এখানে প্রতিসরাঙ্ক ব্যবহার করা হয়েছে। প্রতিসরাঙ্ক আসলে ভ্যাকুয়ামে আলোর বেগ আর ওই মাধ্যমে বেগের অনুপাত। কোনো মাধ্যমে আলো যদি অনেক ধীরগতিতে চললে এই v এর মান ছোট হবে। এটা ছোট হলে n এর মান বড় হবে। আমরা এখানে একটু দেখি, আমরা পরবর্তী ভিডিওটার দিকে এখানে একটু দেখি। এখানে বিভিন্ন পদার্থের প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে। ভ্যাকুয়ামের জন্য প্রতিসরাঙ্কের মান হলো 1, কারণ ভ্যাকুয়ামের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক হলো c ডিভাইডেড বাই সেই মাধ্যমে আলোর দ্রুতি। ভ্যাকুয়ামে যেটা হবে c, তাহলে এটা সমান হবে 1। এই মানটা এখান থেকে এসেছে। বায়ুর ক্ষেত্রে দেখবেন যে এখানে আলোর দ্রুতি সামান্য কম, অর্থাৎ এই সংখ্যাটা সামান্য ছোট হবে ভ্যাকুয়ামে আলোর দ্রুতির তুলনায়। তাই বায়ুর ক্ষেত্রে এই মানটা ভ্যাকুয়ামের মানের কাছাকাছি। এরপর হীরার মধ্য দিয়ে আলো আরও অনেক ধীরে চলে। ভ্যাকুয়ামের তুলনায় হীরাতে আলোর দ্রুতি অনেক কম। আজ এখানেই শেষ করব। আমরা আরও কয়েকটা ভিডিওতে স্নেলের সূত্রের কিছু উদাহরণ করব। আশা করি আপনারা প্রতিসরণের প্রাথমিক ধারণাটুকু পেয়েছেন। পরের ভিডিওতে আমি এখানকার এই ছবিটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যে কেন এখানে মনে হচ্ছে যে স্ট্রটা বাঁকা হয়ে গেছে।